আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা যে যেখান থেকে আজকের এই লাইভ ভিডিও ক্লাস দেখছেন প্রত্যেককে ইসলামী নার্সিং কোচিং এর পক্ষ থেকে স্বাগতম। আজ আমাদের ক্লাস নেবেন সাদমান স্যার, রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী। আমাদের রিঅ্যাডমিশন ব্যাচের নিয়মিত অনলাইন ক্লাসে আপনারা যারা থাকবেন প্রত্যেকেই লাইক, কমেন্ট, শেয়ারের মাধ্যমে ক্লাসটি সবাইকে দেখার সুযোগ করে দিবেন। আর বিশেষ করে যারা স্টুডেন্ট আছেন সবাই আপনাদের কমেন্টের মাধ্যমে কোনো প্রশ্ন থাকলে অবশ্যই স্যারকে করবেন, স্যার অবশ্যই আপনাদের প্রশ্নের অ্যান্সার দিবেন। ধন্যবাদ সবাইকে আজকের লাইভ ক্লাসে সাথে থাকার জন্য। স্যার প্লিজ আপনি শুরু করুন। আচ্ছা, আমি সাদমান শাকুর। আজকে তোমাদের ক্লাসের টপিক হলো অ্যাসিড, ক্ষার, লবণ, পানি। ঠিক আছে? আচ্ছা, ঠিক আছে। অ্যাসিড, ক্ষার, লবণ, পানি। আচ্ছা, তো আমরা প্রথমে অ্যাসিড থেকেই ক্লাসটা শুরু করি। আচ্ছা, অ্যাসিড কাকে বলে? ঠিক আছে, যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন দান করে তাদেরকে সাধারণত অ্যাসিড বলা হয়। ঠিক আছে, তাহলে কি বললাম? যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদের অ্যাসিড বলা হয়। অর্থাৎ আমরা অ্যাসিডের উদাহরণ দিলে কেমন বলতে পারি? আচ্ছা, তোমরা কি সাউন্ড ঠিক মতো শুনতে পারতেছো? একটু দেখো তো, আমাকে একটু জানাও তো সাউন্ড ঠিক মতো শুনতে পাচ্ছ কিনা। আচ্ছা, ঠিক আছে, সাউন্ড শোনা যাচ্ছে না? আচ্ছা, শোনা যাচ্ছে সাউন্ড এখন ঠিকঠাক মতো? দেখো তো। শোনা যাচ্ছে? আচ্ছা, ঠিক আছে, তো ক্লাসটা শুরু করে দিই, চলো। আচ্ছা, আমরা তাহলে অ্যাসিডের একটু উদাহরণ দেখি। যেমন হলো এই যে এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। ঠিক আছে, এই সেল বা হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই অ্যাসিডটাকে এখন আমরা যদি জলীয় দ্রবণে ইউজ করি তাহলে এটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং ক্লোরাইড আয়ন উৎপন্ন করবে। এই যে জলীয় দ্রবণে দেওয়ার ফলে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করলো, এটাই হলো আমাদের অ্যাসিড। ঠিক আছে, তাহলে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলতেছি অ্যাসিড। ঠিক আছে, এটা হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। এছাড়া কি হতে পারে? হতে পারে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। তাহলে এই অ্যাসিডকে যদি তুমি একইভাবে জলের মধ্যে দাও তাহলে কেমন হবে? হাইড্রোজেন আয়ন উৎপন্ন করবে এবং সালফেট আয়ন উৎপন্ন করবে। ঠিক আছে, তাহলে এটা হলো সালফিউরিক অ্যাসিড, দুইটা হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে এবং একটা সালফেট আয়ন উৎপন্ন করে। ঠিক আছে, এটা হলো আমাদের অ্যাসিডের সংজ্ঞা। এবার আমরা একটু দেখি অ্যাসিডের বৈশিষ্ট্য। ঠিক আছে, আচ্ছা আসো, অ্যাসিডের বৈশিষ্ট্য। আচ্ছা, অ্যাসিডের বৈশিষ্ট্য সম্পর্কে সবাই মোটামুটি জানি। অ্যাসিড কেমন হয়? অ্যাসিড হয় হলো টক স্বাদযুক্ত, তাই না? তাহলে অ্যাসিড কোথায় কোথায় থাকতে পারে? যেমন আমরা লেবুতে জানি, লেবুতে অ্যাসিড থাকতে পারে, তারপর তেঁতুলে অ্যাসিড থাকতে পারে। ঠিক আছে, তাহলে যে সমস্ত খাদ্য বা যে সমস্ত জিনিস টক স্বাদযুক্ত সেগুলোর মধ্যে সাধারণত অ্যাসিড থাকে। ঠিক আছে, এটা একটা বৈশিষ্ট্য বলতে পারো। আচ্ছা, নেক্সট বৈশিষ্ট্য কি বলতে পারো? অ্যাসিড, এটা একটা বৈশিষ্ট্য, সেটা হলো অ্যাসিড কি করে? অ্যাসিডের সাথে যদি তুমি লিটমাস পেপার দাও, নীল লিটমাস, ঠিক আছে, অ্যাসিড নীল লিটমাসকে কি করে? লাল লিটমাসে পরিণত করে। ঠিক আছে, এই কথাটা একটু মাথায় রাখবা, মনে করে রাখবা। ঠিক আছে, তাহলে অ্যাসিড কি করতেছে? অ্যাসিডের মধ্যে যদি নীল লিটমাস দাও তাহলে সেটা পরিণত হয়ে যায় লাল লিটমাসে, অর্থাৎ কালার চেঞ্জ করে। এটা একটা বৈশিষ্ট্য। ঠিক আছে, আরেকটা বৈশিষ্ট্য মাথায় রাখো যে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে? ক্ষার কি জিনিস ভাই একটু পরে জানতেছি। অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। ঠিক আছে, লবণ ও পানি তৈরি করে। তাহলে অ্যাসিড
ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। যেমন আমার একটা অ্যাসিডের নাম হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। এটা একটা ক্ষারের সাথে বিক্রিয়া করতে পারে সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা একটা ক্ষার। এই ক্ষারের সাথে বিক্রিয়া করে কি তৈরি করবে? সোডিয়াম ক্লোরাইড, একটা লবণ এবং পানি, ঠিক আছে। তাহলে অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি তৈরি করে। আচ্ছা, আরেকটা বৈশিষ্ট্য কি হতে পারে? আরেকটা বৈশিষ্ট্য হতে পারে অ্যাসিডের সাথে যদি তুমি কোনো ধাতুর বিক্রিয়া দাও, সক্রিয় কোনো ধাতুর বিক্রিয়া দাও, তাহলে যেটা উৎপন্ন করে সেটা হলো হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে, হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে। যেমন যেমন তুমি যদি সালফিউরিক অ্যাসিড, এটার সাথে একটা ধাতু হতে পারে, ধাতু কি হতে পারে? ধাতু হতে পারে জিঙ্ক, ঠিক আছে। তাহলে জিঙ্কের যদি বিক্রিয়া করাও, তাহলে তোমার জিঙ্ক সালফেট ও হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করে, ঠিক আছে। এই যে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে, এটাই হলো অ্যাসিডের একটা ইম্পর্টেন্ট বৈশিষ্ট্য, ঠিক আছে। যেমন আচ্ছা, এখানে কি ঘটনা ঘটলো? এই যে জিঙ্ক একটা সক্রিয় ধাতু, এই ধাতুটা কি হচ্ছে? অ্যাসিডের যে হাইড্রোজেনটাকে আছে, এই হাইড্রোজেনটাকে প্রতিস্থাপন করে জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করতেছে, ঠিক আছে। আচ্ছা, তো এগুলো হলো নর্মাল বৈশিষ্ট্য অ্যাসিডের, এই কয়টা মনে রাখলাম। আর আমাদের ভর্তি পরীক্ষার জন্য, বিশেষ করে নার্সিং ভর্তি পরীক্ষার জন্য তোমার যেটা আসে পরীক্ষায় খুব কমনলি আসে, ঠিক আছে, সেটা কি? সেটা হলো অ্যাসিডের ব্যবহার, ঠিক আছে। এটা পরীক্ষায় প্রচুর পাবা, ঠিক আছে। অ্যাসিডের ব্যবহার, অর্থাৎ কোন কোন ক্ষেত্রে আমরা কোন কোন অ্যাসিড ব্যবহার করে থাকি, ঠিক আছে। যেমন ধরো আমাদের পাকস্থলীতে, ঠিক আছে, আমাদের পাকস্থলীতে কোন অ্যাসিড থাকে? আমাদের পাকস্থলীতে থাকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। পাকস্থলীতে থাকে হলো হাইড্রোক্লোরিক অ্যাসিড। আচ্ছা, আমি নামটাও একটু লিখে দিই সাথে সাথে, তোমাদের জন্য সুবিধা হবে। হাইড্রোক্লোরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এবার আসো, এবার যেমন হলো তুমি বলতে পারো লেবু, লেবুতে কি অ্যাসিড থাকে? লেবুতে থাকে হলো তোমার ধরো সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে, সাইট্রিক অ্যাসিড, ঠিক আছে। এরপর দইয়ে কি অ্যাসিড থাকে? দইয়ে থাকে ল্যাকটিক অ্যাসিড, ঠিক আছে, ল্যাকটিক অ্যাসিড। আচ্ছা, দেন আপেলে, আপেলে কোন অ্যাসিড থাকে? আপেলে থাকে ম্যালিক অ্যাসিড, ঠিক আছে, ম্যালিক অ্যাসিড। এরপর আসো ভিনেগার, এই ভিনেগার দিয়ে তোমরা কি আচার টাচার খাও না? তাহলে ভিনেগার, তাহলে ভিনেগারের মধ্যেও কিন্তু অ্যাসিড থাকে, ঠিক আছে। ভিনেগারের মধ্যে কোন অ্যাসিড থাকে? ভিনেগারের মধ্যে থাকে হলো ইথানোয়িক অ্যাসিড, ঠিক আছে, ইথানোয়িক অ্যাসিড, ইথানোয়িক অ্যাসিড। আচ্ছা, ইথানোয়িক অ্যাসিডের অপর নাম কি? ইথানোয়িক অ্যাসিডের অপর আরেকটা নাম আছে, এটাও অবশ্যই জানতে হবে, সেটা হলো অ্যাসিটিক অ্যাসিড, ঠিক আছে। ইথানোয়িক অ্যাসিডের অপর নাম হলো অ্যাসিটিক অ্যাসিড। আচ্ছা, এখন এখান থেকে আরেকটা কথা আসে, সেটা হলো ভিনেগার কাকে বলে, ঠিক আছে। মানে কাকে বলে তো তোমাদের দিবে না, তোমাদের আসবে হলো অপশনে, ঠিক আছে। অপশনে যেটা আসে সেটা হলো ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকে কি বলা হয়, ঠিক আছে। তাহলে ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণকেই বলা হয়, এইটা হলো তোমার ভিনেগার, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমাদের আচ্ছা, আরেকটা গুরুত্বপূর্ণ অ্যাসিড আছে, সেটা হলো চিন্তা করো তোমার ব্যাটারি। ব্যাটারি দেখছো তোমরা? অটোরিকশার ব্যাটারি, হ্যাঁ, বড় বিশাল বড় ব্যাটারি না, অটোরিকশার ব্যাটারি, তারপরে আইপিএস এর ব্যাটারি, ঠিক আছে। তাহলে এই ব্যাটারিগুলোর মধ্যে কোন অ্যাসিড থাকে? এই ব্যাটারিগুলোর মধ্যে থাকে হলো সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। কোন অ্যাসিড থাকে? সালফিউরিক অ্যাসিড, ঠিক আছে। আচ্ছা, এরপর টমেটো, টমেটোতে কোন অ্যাসিড থাকে? টমেটোতে থাকে অক্সালিক অ্যাসিড, ঠিক আছে, অক্সালিক অ্যাসিড, H2C2O4, অক্সালিক অ্যাসিড। ঠিক আছে। তো এই অ্যাসিডের যে ব্যবহার, এই কয়টা খুবই খুবই গুরুত্বপূর্ণ এবং মানে পরীক্ষায় প্রায়ই আসে, ঠিক আছে, ভর্তি পরীক্ষায় প্রায়ই আসে, নোট করে নিও, ঠিক আছে। আচ্ছা, আমি একটু আরেকবার দেখাই, ঠিক আছে। এই টপিকটাকে আমি মনে করো একদম 3 স্টার দিলাম, হ্যাঁ।
যারা তুলে নিতে চাও বা স্ক্রিনশট দিতে চাও দিয়ে নিতে পারো, ঠিক আছে। আচ্ছা, নেক্সটে আসো, আমরা একটু ক্ষার নিয়ে পড়বো। আচ্ছা, তাহলে অ্যাসিড সম্পর্কে কি বলছিলাম, যারা বা যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোজেন আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলতেছি অ্যাসিড, ঠিক আছে। তাহলে এবার ক্ষার কাদেরকে বলে, যে সমস্ত পদার্থ একইভাবে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলতেছি ক্ষার। যেমন ধরো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এটা হলো একটা ক্ষার। এই ক্ষারটাকে যদি আমরা জলের মধ্যে দিই তাহলে যেটা উৎপন্ন করবে সোডিয়াম আয়ন ও হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন, ঠিক আছে। তাহলে যে সমস্ত পদার্থ জলীয় দ্রবণে আমার হাইড্রোক্সিল আয়ন বা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে তাদেরকে আমরা বলতেছি ক্ষার, ঠিক আছে। আচ্ছা, এই সমস্ত ক্ষারের আরো কি কি উদাহরণ হতে পারে, যেমন সোডিয়াম হাইড্রোক্সাইড হতে পারে, এরপরে এটা হলো ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এরপরে এটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। এরা হলো ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ম্যাগনেসিয়াম হাইড্রোক্সাইড, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, তাহলে ভাইয়া ক্ষারের কি কি বৈশিষ্ট্য আছে, একইভাবে ক্ষার কি করে জলীয় দ্রবণে হাইড্রোক্সিল আয়ন উৎপন্ন করে। তারপর আমরা আগে একটা জিনিস দেখছিলাম অ্যাসিডের বৈশিষ্ট্যের মধ্যে, অ্যাসিড প্লাস ক্ষার কি উৎপন্ন করে, লবণ প্লাস পানি। তাহলে ক্ষারের বৈশিষ্ট্য তো এটা বলতে পারো কি, যে ক্ষার অ্যাসিডের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে, ঠিক আছে। আচ্ছা, আর ক্ষার মানে অ্যাসিড তো টক স্বাদযুক্ত, বাট ক্ষারের ওই রকম কোনো বৈশিষ্ট্য নাই, কিন্তু একটা মানে কমন বৈশিষ্ট্য পাওয়া যায়, সেটা হলো ক্ষার অনেক সময় পিচ্ছিল পদার্থ, ঠিক আছে, ক্ষার অনেকটা পিচ্ছিল পদার্থ। আচ্ছা, এবার আসো তোমাদের একটু ক্ষারের ব্যবহার দেখাবো। তাহলে ক্ষার কোথায় কোথায় ব্যবহার করি আমরা, ঠিক আছে, ক্ষারের ব্যবহার। আচ্ছা, এটাও 3 স্টার, ঠিক আছে, ব্যবহারগুলো অবশ্যই অবশ্যই 3 স্টার। হ্যাঁ, আচ্ছা, এই পিচ্ছিল পদার্থ কি আছে, পিচ্ছিল পদার্থ উদাহরণ কেমন হতে পারে, উদাহরণ হতে পারে হলো সাবান। সাবান পিচ্ছিল পদার্থ না, তাহলে সাবান বা ডিটারজেন্টে ক্ষার ব্যবহার করা হয়, ঠিক আছে। এই অনেক অঞ্চলে কিন্তু সাবানকে মানে নর্মালি বলা হয় যে ক্ষার, বলে না অনেকে দোকানে যে যে দাদা একটা ক্ষার দেন, তো এই হলো অবস্থা, ঠিক আছে। তাহলে ক্ষার হলো আমার একটা সাবান, ঠিক আছে। আচ্ছা, এছাড়া আর কি উদাহরণ হতে পারে, আচ্ছা, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনার, টয়লেট ক্লিনারও হলো ক্ষার জাতীয় পদার্থ। যে কোশ্চেনটা প্রচুর আসে সেটা হলো টয়লেট ক্লিনারে কোন ক্ষার ব্যবহার করা হয়, ঠিক আছে। টয়লেট ক্লিনারে ব্যবহার করা হয় সোডিয়াম হাইড্রোক্সাইড ক্ষার, ঠিক আছে। কোন ক্ষার, সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, সোডিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এটা গেল টয়লেট ক্লিনার। এবার আসো আরেকটা জিনিস, সেটা হলো গ্লাস ক্লিনার, ঠিক আছে। কাঁচ পরিষ্কার করতে চাও এবার, ঠিক আছে, তাহলে গ্লাস ক্লিনারে কোন ক্ষার ইউজ করা হয়, এটাও পরীক্ষায় প্রচুর আসে। গ্লাস ক্লিনারে কোন ক্ষার ইউজ করা হয়, সেটা হলো অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। কি বললাম, অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে। আচ্ছা, এখানে একটা কথা আছে, এই সোডিয়াম হাইড্রোক্সাইড যেটা এটা হলো শক্তিশালী, আর গ্লাস ক্লিনার যেটা এটা হলো দুর্বল। এখন কথা হলো যে তোমাদের একটা কোশ্চেন খুব কমনলি করতে দেখা যায় যে ভাইয়া গ্লাস ক্লিনারের অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড টয়লেট ক্লিনার ইউজ করলে বা টয়লেট ক্লিনারের সোডিয়াম হাইড্রোক্সাইড গ্লাস ক্লিনার হিসেবে ইউজ করা যাবে কি না। এই কোশ্চেনটা হলো, অ্যান্সার হলো না। কেন না, কারণ টয়লেটে কি আছে, জীবাণু আছে, ঠিক আছে। তো জীবাণু মারতে আমাদের শক্তিশালী ক্ষার প্রয়োজন, সেটা হলো সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে। আর গ্লাস ক্লিনারে মূলত কি হয়, গ্লাসের উপর যে সমস্ত তেল বা চর্বি জাতীয় পদার্থ বা ধুলাবালি জমে সেগুলো তোমার পরিষ্কার করার জন্য আমরা দুর্বল ক্ষার অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড এটা হলো একটা দুর্বল ক্ষার, ঠিক আছে। তাহলে দুর্বল ক্ষার ব্যবহার করি। আর সোডিয়াম হাইড্রোক্সাইড এটা হলো একটা সবল ক্ষার, ঠিক আছে। আরেকটা কথা, সোডিয়াম হাইড্রোক্সাইড যদি তুমি গ্লাস ক্লিনার ইউজ করো তাহলে গ্লাসের যে মানে পদার্থটা, ঠিক আছে, কাঁচের যে পদার্থটা সেটা হলো সিলিকন ডাইঅক্সাইড, যেটা হলো অ্যাসিড ধর্মী। তাহলে অ্যাসিড আর ক্ষার বিক্রিয়া করে কেমন হয়ে যাচ্ছে তোমার লবণ আর পানি, মানে কাঁচ তোমার ব্যাপারটা হচ্ছে গলে যাচ্ছে। এই জন্য কাঁচে কখনোই সোডিয়াম হাইড্রোক্সাইড ইউজ করা হয় না, ঠিক আছে। আচ্ছা, এটা হতে পারে। এছাড়া ক্ষারীয় বিভিন্ন সার আছে। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, সার বলতে মনে পড়লো আরেকটা গুরুত্বপূর্ণ জিনিস আছে, সেটা হলো
আসো নেক্সট, সার। ঠিক আছে, কিছু আছে হলো অ্যাসিডিক সার, আর কিছু আসে হলো ক্ষারীয় সার। ঠিক আছে, কিছু আছে অ্যাসিডিক সার, কিছু আছে ক্ষারীয় সার। আচ্ছা, আমরা সার সাধারণত কখন প্রয়োগ করি? সার প্রয়োগ করি যখন আমার মাটি কোনো কারণে কি হয়, অম্লধর্মী হয়ে যায় বা ক্ষারধর্মী হয়ে যায়, অর্থাৎ চাষের অনুপযোগী হয়ে যায়। ঠিক আছে, তাহলে অ্যাসিডিক সার কখন ইউজ করি? যখন আমাদের মাটিটা হয়ে যায় ক্ষারধর্মী, তখন আমরা অ্যাসিড দিয়ে ওই মাটিকে কি করি, নিউট্রাল করি। ঠিক আছে, অ্যাসিডিক সার দিয়ে মাটিটাকে নিউট্রাল করি। আবার যখন মাটিটা কি হয়ে যায়, অ্যাসিডিক হয়ে যায় বেশি, তখন আমরা ক্ষারীয় সার প্রয়োগ করি। ঠিক আছে, এখন আসো অ্যাসিডিক সার তাহলে কি কি আছে, কমন কিছু সারের নাম বলো যেটা তোমরা সবাই খুব ভালোভাবে জানো, কমন সার একদম। তাহলে যেমন ধরো তোমার কি আছে, টিএসপি সার। ঠিক আছে, টিএসপি, ট্রিপল সুপার ফসফেট, নাম তো শোনাই হোগা। ঠিক আছে, আচ্ছা এবার আসো, এরপর কি হতে পারে, ড্যাপ। ঠিক আছে, ড্যাপ কি, ডাই অ্যামোনিয়াম ফসফেট। ঠিক আছে, টিএসপি সার, ড্যাপ সার, বা যারা গ্রামের দিকে আসো তোমরা অনেকে এগুলোর নাম শুনবা, তাই না? আচ্ছা, এরপর ক্ষারীয় সারের উদাহরণ কি হতে পারে? ক্ষারীয় সার উদাহরণ হতে পারে, একটা কমন উদাহরণ ভাই, কমন উদাহরণ কি জিনিস, চুন। ঠিক আছে, চুন, ক্যালসিয়াম অক্সাইড, চুন, এইটা হলো একটা ক্ষারীয় সার। ঠিক আছে, আচ্ছা আরেকটা কি হতে পারে, আরেকটা হতে পারে হলো ডলোমাইট। ঠিক আছে, ডলোমাইট, ডলোমাইটের সংকেতটা কেমন ভাইয়া, ক্যালসিয়াম কার্বনেট ডট ম্যাগনেসিয়াম কার্বনেট। ঠিক আছে, এইটাকে বলা হয় ডলোমাইট। এরা হলো ক্ষারীয় সার। আচ্ছা ঠিক আছে, তোমাদের একটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট তথ্য দিই, সেটা হলো ক্যালসিয়াম কার্বনেট, CaCO3, এটার নাম কি, ক্যালসিয়াম কার্বনেট। ক্যালসিয়াম কার্বনেটকে কি বলা হয়, এইটাকে বলা হয় ভাইয়া চুনা পাথর। কি বলা হয়, চুনা পাথর। ঠিক আছে, এই পদার্থটাকে যদি তুমি তাপ দাও, এই পদার্থটাকে যদি তুমি তাপ দাও, ঠিক আছে, তাহলে কি উৎপন্ন হয়, ক্যালসিয়াম অক্সাইড আর কার্বন ডাই অক্সাইড গ্যাস উৎপন্ন হয়। এই যে ক্যালসিয়াম অক্সাইড জিনিসটা পাইলা, এইটাই হলো আমার চুন। তার মানে কি দেখো, চুনা পাথর বা ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলে আমরা যে জিনিসটা পাই সেটা হলো চুন। চুনা পাথর আর চুন কিন্তু তাহলে বুঝতেছো একটু আলাদা জিনিস। ঠিক আছে, আচ্ছা এখান থেকে তাহলে প্রশ্ন কোনটা আসে, প্রশ্ন আসে চুনা পাথরের সংকেত কোনটি, চুনের সংকেত কোনটি। খুবই ভালো করে দেখে নাও, চুনা পাথর হলো ক্যালসিয়াম কার্বনেট আর চুন হলো ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, আচ্ছা আর একটা জিনিস, সেটা হলো এই যে ক্যালসিয়াম অক্সাইড যেটা আছে, এই চুনকে তুমি পানির মধ্যে যদি দাও, ঠিক আছে, এই চুন খাওয়ার টাইমে কি করো, নর্মালি পান দিয়ে চুন খাও না, সেই টাইমে কি করো, পানির মধ্যে একটু ভিজাও না, তাহলে চুনকে যদি তুমি পানির মধ্যে দাও, তাহলে যে জিনিসটা উৎপন্ন করে সেটা হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। ঠিক আছে, CaOH2, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। আচ্ছা, এই জিনিসটার নাম কি ভাই, এই জিনিসটার কতগুলো নাম আছে, অনেক কঠিন নাম। ঠিক আছে, চুনের পানি, চুনের পানি অনেক একটা কঠিন নাম না? ঠিক আছে, আচ্ছা না আরেকটা নাম আছে, ঠিক আছে, সেটার নাম হলো কুইক লাইম। ঠিক আছে, কুইক লাইম, পরীক্ষায় প্রশ্ন আসে যে নিচের কোনটি কুইক লাইমের সংকেত, তাহলে কুইক লাইমের সংকেত হলো ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, CaOH2। ঠিক আছে, এটা হলো চুনের পানি, এটা হলো চুন, এটা হলো চুনা পাথর। ঠিক আছে, আচ্ছা তাহলে চুনা পাথরের একটা ইংরেজি আছে, সেটা হলো লাইম স্টোন। কি বলা হয়, লাইম স্টোন। ঠিক আছে, এটা হলো চুনা পাথরের সংকেত। আচ্ছা ঠিক আছে, এই কয়টা সংকেতটা একটু খুব ভালো করে দেখে নিবা, পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ক্ষারীয় সার, অম্লীয় সার। আচ্ছা এবার আমরা নেক্সট একটা জিনিস পড়বো, সেটা হলো চুন। চুন সম্পর্কে আরেকটা জিনিস পড়বো, সেটা হলো মৌমাছি কামড়ালে আমরা কিন্তু চুন প্রয়োগ করি। ঠিক আছে, মৌমাছি কামড়ালে আমরা কি প্রয়োগ করি, চুন প্রয়োগ করি। এখন কথা হলো মৌমাছি কামড়ালে কেন চুন প্রয়োগ করি। ঠিক আছে, দেখো মৌমাছি, ঠিক আছে, মৌমাছি যখন কোথাও কামড়ায় সেখানে সে অ্যাসিড নিঃসরণ করে। ঠিক আছে, তাহলে মৌমাছি কামড়ালে কোন অ্যাসিড নিঃসরণ করে ভাইয়া, সেটা হলো ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, ফর্মিক অ্যাসিড।
তাহলে মৌমাছি কামড়ালে যে অ্যাসিডটা নিঃসরণ করে সেটা হলো ফর্মিক অ্যাসিড। ওই যে অ্যাসিডের ব্যবহার লিখে দিছিলাম না কিছুক্ষণ আগে, ওখানে কি করবা, ওখানেই লিখে নিবা যে মৌমাছির কামড়ে, খালি মৌমাছি না, ওই যে লাল পিঁপড়াগুলো আছে না কামড়ায়, লাল পিঁপড়াগুলোর কামড়েও তোমার কি উৎপন্ন হয়, ফর্মিক অ্যাসিড। ঠিক আছে, তাহলে সেই ফর্মিক অ্যাসিডকে তুমি নিউট্রাল করতে চাচ্ছ, তাহলে অ্যাসিডকে নিউট্রাল করার জন্য আমার কি প্রয়োজন, ক্ষার প্রয়োজন। ঠিক আছে, তাহলে এই জন্য এইটাকে নিউট্রাল করার জন্য আমার কি করতে হয়, ক্ষার প্রয়োগ করতে হয়। তাহলে কোন ক্ষার প্রয়োগ করতে হয় ভাইয়া, চুন প্রয়োগ করতে হয়। চুনটার নাম কি, ক্যালসিয়াম অক্সাইড। ঠিক আছে, তাহলে মাথায় রাখো, মৌমাছি ধরো তোমার এখানে মৌমাছি কামড়াইলো, তাহলে কি করবা, পানি দিয়ে ধুবা, এত কাহিনী করা বাদ দিয়ে ডাইরেক্ট চুন লাগাই দিবা। ঠিক আছে, আচ্ছা ধরো বাসায় চুন নাই, চুন পাইলা না, কি ইউজ করবা? আচ্ছা এটা তোমরা একটু কমেন্ট করতে পারো যে ধরো আমি ভাইয়া চুন পাইনি, তাহলে মৌমাছি কামড়াইছে, আমি কি ইউজ করতে পারি। ঠিক আছে, নর্মাল কথা হচ্ছে ক্ষার জাতীয় পদার্থ। আচ্ছা ঠিক আছে, তাহলে ক্ষার জাতীয় পদার্থ, ঠিক আছে, অ্যান্সারটা বলেই দেই। ধরো চুন পাচ্ছ না, কিন্তু বাসায় সবার বাসায় এই জিনিসটা তো আছে ভাইয়া, পেস্ট তো আছে। ঠিক আছে, এই পেস্ট কি করে, পেস্ট দিয়ে কি করে, দাঁত ব্রাশ করে। ঠিক আছে, এইটাও একটা ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, পেস্টটাও হলো ক্ষারীয় পদার্থ। ঠিক আছে, আমাদের দাঁত, ঠিক আছে, দাঁত মজবুত রাখতে ক্ষারীয় পদার্থ হিসেবে পেস্টটাকে ইউজ করা হয়। ঠিক আছে, আচ্ছা তাহলে চলো আমরা নেক্সট আরেকটা টপিকে চলে যাই, সেটা হলো অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, অ্যাসিড বৃষ্টি। আচ্ছা, অ্যাসিড বৃষ্টি মানে কি, যে যখন বৃষ্টি হবে, ঠিক আছে, যখন বৃষ্টি হবে, এখন বৃষ্টি হওয়ার টাইমে বায়ুমণ্ডলে আমাদের অনেক কি আছে, গ্যাস আছে। ঠিক আছে, বায়ুমণ্ডলে অনেক গ্যাস আছে। কি কি গ্যাস আছে, যেমন ধরো তোমার সালফার ডাইঅক্সাইড গ্যাস আছে, এরপর সালফার ট্রাই অক্সাইড গ্যাস আছে, এরপর হলো তোমার নাইট্রোজেনের গ্যাসগুলো আছে। ঠিক আছে, নাইট্রোজেনের গ্যাসগুলো আছে। এই গ্যাসগুলো কি করে, বৃষ্টির পানির সাথে মিশে যায়। বৃষ্টির পানির সাথে মিশে গেলে, যেমন ধরো সালফার ডাইঅক্সাইড প্লাস পানি। ঠিক আছে, আচ্ছা সালফার ডাইঅক্সাইড না, সালফার ট্রাইঅক্সাইড প্লাস পানি, এটা কি তৈরি করে, এটা তৈরি করে সালফিউরিক অ্যাসিড। ঠিক আছে, সালফিউরিক অ্যাসিড। আচ্ছা, আবার ধরো তোমার নাইট্রোজেনের অক্সাইড, যেমন নাইট্রোজেন ডাইঅক্সাইড, এটা পানির সাথে বিক্রিয়া করে কি তৈরি করে, নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে। ঠিক আছে, HNO3। তাহলে কোনো কারণে যদি বৃষ্টির পানির সাথে আমার সালফার ট্রাইঅক্সাইড বা সালফার ডাইঅক্সাইড ও নাইট্রোজেন ডাইঅক্সাইড বা নাইট্রোজেনের অন্যান্য যে কোনো অক্সাইড যুক্ত হয়ে কি করে, অ্যাসিড গঠন করে। কি কি অ্যাসিড, যেমন সালফিউরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, তাহলে সেই বৃষ্টিটাকে আমরা বলতে পারি অ্যাসিড বৃষ্টি। ঠিক আছে, আর মনে রাখবা সবসময় অ্যাসিড বৃষ্টি যখন হয়, ঠিক আছে, তখন মাটিটা কি হয়ে যায়, অম্লীয় হয়ে যায়। আমরা বললাম না একটু আগে যে আমরা সার প্রয়োগ করি, অম্লীয় মাটিতে কি সার প্রয়োগ করি, ক্ষারীয় সার প্রয়োগ করি। তাহলে অম্লীয় মাটিতে ক্ষারীয় সার কখন প্রয়োগ করি, ঠিক আছে, এই যে অ্যাসিড বৃষ্টি হয়ে সার, মানে তোমার কি হচ্ছে, মাটিটা কি হয়ে যাচ্ছে, মাটিটা অম্লীয় হয়ে যাচ্ছে, তখন আমরা সার প্রয়োগ করতেছি। ঠিক আছে, ক্ষারীয় সার প্রয়োগ করে কাজ করতেছি। আচ্ছা, এখানে আরেকটা কথা মাথায় রাখো যে পিএইচ, ঠিক আছে, এক নম্বর কথা, অ্যাসিডের যে কোনো অ্যাসিডের পিএইচ, ঠিক আছে, লেস দেন 7, 7-এর কম হয়। যে কোনো ক্ষারের পিএইচ, ঠিক আছে, যে কোনো ক্ষারের পিএইচ গ্রেটার দেন 7 হয়। ঠিক আছে, আর মাঝখানে আমার নিউট্রাল বা পানি, মাথায় রাখো নিউট্রাল বা পানি, এদের পিএইচ কত হয়, সাধারণত 7 হয়। ঠিক আছে, তাহলে অ্যাসিডের পিএইচ কত হয়, 7-এর কম। 7-এর কম কত, 0 থেকে 7-এর মাঝখানে। ঠিক আছে, 0 থেকে 7-এর মাঝখানে। আর ক্ষারের কত, 7 থেকে 14-র মাঝখানে, 7 থেকে 14-র মাঝখানে। ঠিক আছে, তাহলে পিএইচ কি জিনিস আমরা একটু পরে জানবো। আচ্ছা, তাহলে অ্যাসিডের পিএইচ এটা মাথায় রাখো 7-এর চেয়ে কম, ক্ষারের পিএইচ 7-এর চেয়ে বেশি হবে, আর পানির পিএইচ হবে 7। ঠিক আছে, পানির পিএইচ 7। আচ্ছা ঠিক আছে, নেক্সট আসো। আচ্ছা, তাহলে আমরা একটা কথা বললাম কি, অ্যাসিড প্লাস ক্ষার কি উৎপন্ন করতেছে, আমার লবণ প্লাস পানি, সবাই জানে। ঠিক আছে, তাহলে এইটার পিএইচ কত, 7-এর চেয়ে কম, এটার পিএইচ 7-এর চেয়ে বেশি, আর লবণ পানি মিলে পিএইচটা কত করে, 7-এর কাছাকাছি বা 7 বলতে পারো। ঠিক আছে, আচ্ছা এখান থেকে আরেকটা কথা, সেটা হলো এই যে এখন আসো পানি, পানি নিয়ে একটু পড়বো। ঠিক আছে, পানি কি জিনিস ভাইয়া, পানি মানে হলো H2O, তার মানে 2টা হাইড্রোজেন আর একটা অক্সিজেন নিয়ে কি গঠিত হয়েছে, আমার পানি গঠিত হয়েছে। ঠিক আছে, এটা হলো পানির সংকেত, আণবিক সংকেত। আর গাঠনিক সংকেতটা কেমন, অক্সিজেন, তার দুই পাশে 2টা হাত, এই যে হাইড্রোজেন, এটা হলো গাঠনিক সংকেত। ঠিক আছে, আচ্ছা পানি সম্পর্কে কিছু তথ্য। প্রথম কথা হচ্ছে
পানির উৎস কি? ঠিক আছে, পানির উৎস কি? পানির উৎস হতে পারে সমুদ্র, তাই না? তারপর কি হতে পারে? নদী, নালা, খাল, বিল, এছাড়া ভূগর্ভস্থ পানি। ঠিক আছে। আচ্ছা, তোমাদের কাছে এখন বিগেস্ট কোশ্চেন বা সবচেয়ে বড় কোশ্চেন, পানি তো দুই প্রকার আছে, তাই না? একটা হলো লবণাক্ত পানি, আর একটা হলো তোমার মিঠা পানি, মানে যে পানিটা আমরা খাই ধরো, ঠিক আছে, যে পানিটা খাই, কাপড় ধুই নর্মালি, থালা ধোয়া বাসন করি, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমার কোশ্চেনটা হচ্ছে যে মিঠা পানির সবচেয়ে বড় উৎস কি? লবণাক্ত পানি না, কিন্তু কি কোশ্চেন করলাম, মিঠা পানির সবচেয়ে বড় উৎস কি? ঠিক আছে, এটা একটু কমেন্ট করো, আমি একটু দেখবো। হ্যাঁ, এটা একটু কমেন্ট করো, আমি একটু দেখবো। মিঠা পানির সবচেয়ে বড় উৎস কি? কি হবে মিঠা পানির সবচেয়ে বড় উৎস? লবণ পানি হবে? আর মিঠা পানির সবচেয়ে বড় উৎস কোথায় পাবো বলো? যে মানে নর্মালি বলো, মিঠা পানি কোথায় পাওয়া যায়? মানে যে পানি ধরো খাওয়া যায়, বা যে পানি মিষ্টি, সোজা বাংলা কথা মিষ্টি, ঠিক আছে, যে পানি খাওয়া যায়, মিষ্টি বলো না, যে পানি খাওয়া যায়, ঠিক আছে, এটা কোথায় পাওয়া যায়? হ্যাঁ, সবচেয়ে বড় উৎস বলছি, মানে সবচেয়ে বেশি কোথা থেকে পাওয়া যায়? আচ্ছা ঠিক আছে, আমি বলে দিচ্ছি, দেখো। আচ্ছা, মিঠা পানির সবচেয়ে বড় উৎস হলো হিমবাহ। ঠিক আছে, হিমবাহ বা তুষার আছে না, তুষার, বুঝছো তো, যেসব অঞ্চলে কি পড়ে, বরফ পড়ে, হিমবাহ, পাহাড়ের উপর তুষার পড়ে, ঠিক আছে, সেই সমস্ত হিমবাহ গুলো হলো মিঠা পানির সবচেয়ে বড় উৎস। ঠিক আছে, মিঠা পানির সবচেয়ে বড় উৎস। আচ্ছা, এরপরে কি আছে? এরপর আছে নদীর পানি, ঠিক আছে, নদীর পানি বা খালের পানি, বিলের পানি, ঠিক আছে। এছাড়া আছে হলো ভূগর্ভস্থ পানি, ঠিক আছে, ভূগর্ভস্থ পানি। ভূগর্ভস্থ পানির একটা অপর নাম আছে, ঠিক আছে, ভূগর্ভস্থ পানির অপর নাম কি? এটা হলো খনিজ পানি। ঠিক আছে, ভূগর্ভস্থ পানির অপর নাম কি? খনিজ পানি। ঠিক আছে, তাহলে খনিজ পানি দেখে আবার ভয় পেয়ে যাও না, কারণ কি, ভূগর্ভস্থ পানিতে সাধারণত কি থাকে, অনেক ধরনের খনিজ লবণ থাকে, তাই না, অনেক ধরনের খনিজ লবণ থাকে, এই জন্য ভূগর্ভস্থ পানির অপর নাম হচ্ছে খনিজ পানি। ঠিক আছে। আচ্ছা, আরেকটা কোশ্চেন একটু মাথায় রাখো, একটা জিনিস, সেটা কি ভাইয়া? সেটা হলো উদ্ভিদ মাটির শিকড় দিয়ে এক ধরনের পানি গ্রহণ করে, ঠিক আছে, সেই পানিটাকে কি বলা হয়? ঠিক আছে, তাহলে উদ্ভিদ যে পানি গ্রহণ করে মাটি থেকে, ঠিক আছে, যে পানি গ্রহণ করে সেই পানিকে বলা হয় ভাইয়া কৈশিক পানি। এটা একটু খুব ভালো করে খেয়াল করে দেখবা, কৈশিক পানি, নাম শুনছো হয়তো। আচ্ছা, তাহলে উদ্ভিদ যে পানি শিকড় থেকে গ্রহণ করে সেটা হলো কৈশিক পানি। ঠিক আছে, আর ভূগর্ভস্থ পানিকে কি বলা হচ্ছে? খনিজ পানি। ঠিক আছে। আচ্ছা, আর লবণাক্ত পানির সবচেয়ে বড় সোর্স কি? সমুদ্র, তাই না? আচ্ছা, কারণ কি আমাদের পৃথিবীর কত পার্সেন্ট পানি? পৃথিবীর প্রায় 70% পানি, 70 থেকে 71% পানি। ঠিক আছে। আচ্ছা, এখান থেকে আরেকটা কোশ্চেন একটু, মানে নর্মালি বলো তো, পানি না খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? পানি না খেয়ে মানুষ কতদিন বাঁচতে পারে? ঠিক আছে। আচ্ছা, সাধারণত তোমার 3 থেকে 5 দিন, ঠিক আছে, 3 থেকে 5 দিন অতিক্রম হয়ে গেলে মানুষ পানি ছাড়া আর বাঁচতে পারে না। ঠিক আছে, 3 থেকে 5 দিন অতিক্রম হয়ে গেলে মানুষ আর বাঁচতে পারে না। আচ্ছা ঠিক আছে, চলো তাহলে তোমাদের নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক একটু দেখি। আচ্ছা, এবার আমরা পানির 3টা ভৌত অবস্থা দেখবো। ঠিক আছে, পানির 3টা ভৌত অবস্থা দেখবো। তাহলে পানি কি কি হতে পারে ভাইয়া? পানি হতে পারে বরফ, দেন পানি, দেন কি হতে পারে? বাষ্প, তাই না? বরফ, পানি, বাষ্প। বরফও H2O, পানিও H2O, বাষ্পও H2O। এটা হলো সলিড ফর্ম, এটা হলো লিকুইড ফর্ম, আর এটা হলো গ্যাসিয়াস ফর্ম। ঠিক আছে। আচ্ছা, এখন কথা হচ্ছে, আমি যেটা বলতে চাচ্ছি, যে প্রক্রিয়ায় বরফ গলে পানিতে পরিণত হয়, এই প্রক্রিয়ার নামটা কি? এই প্রক্রিয়াটার নাম হলো গলন। এই প্রক্রিয়ার নাম কি? গলন। তাহলে গলন কাকে বলে? যে প্রক্রিয়ায় খালি বরফ না, বরফের জায়গায় অন্য যে কোনো কঠিন পদার্থও থাকতে পারে। ঠিক আছে, তাহলে যে প্রক্রিয়ায় কোনো কঠিন পদার্থ গলে কিসে পরিণত হয়? তরল পদার্থ। পানি একটি তরল পদার্থ না? তাহলে তরল পদার্থে পরিণত হয়,
সেই প্রক্রিয়াটাকে বলা হয় গলন। ঠিক আছে, আচ্ছা এবার আসো, যে প্রক্রিয়ায় পানি থেকে বাষ্প তৈরি হয়, তার মানে কি তরল পদার্থ থেকে কি উৎপন্ন করতেছে, বাষ্প বা গ্যাসিয়াস পদার্থ। ঠিক আছে, সেই প্রক্রিয়াটাকে বলা হয় স্ফুটন। কি বলা হয়, স্ফুটন। ঠিক আছে, আচ্ছা একইভাবে এখন একটা কথা দেখো, বরফ থেকে পানি তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে কত ডিগ্রি তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়, কত ডিগ্রি তাপমাত্রায় বরফ পানিতে পরিণত হয়? সবাই জানো যে 0 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে বরফ কিসে পরিণত হয়, পানিতে পরিণত হয়। এই জন্য এই তাপমাত্রাটাকে বলা হয় গলনাঙ্ক। ঠিক আছে, এই তাপমাত্রাকে কি বলা হয়, বরফের গলনাঙ্ক। ঠিক আছে, তাহলে বরফের গলনাঙ্ক কত, 0 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, এটা মাথায় রাখো। আচ্ছা এবার আসো স্ফুটন। তাহলে পানি কত ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একদম বাষ্প হয়ে যায় বা ফুটে একদম কি হয়ে যায়, গ্যাস হয়ে যায়, সেটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, 100 ডিগ্রি সেলসিয়াস। তাহলে এই তাপমাত্রাটাকে কি বলা হচ্ছে ভাইয়া, এই তাপমাত্রাটাকে বলা হচ্ছে স্ফুটনাঙ্ক। ঠিক আছে, এটাকে বলা হয় স্ফুটনাঙ্ক। আচ্ছা তাহলে পানির গলনাঙ্ক হলো, সরি বরফের গলনাঙ্ক হলো 0 ডিগ্রি সেলসিয়াস এবং পানির স্ফুটনাঙ্ক হলো 100 ডিগ্রি সেলসিয়াস। ঠিক আছে, আচ্ছা নেক্সট আরেকটা কথা। আচ্ছা তাহলে এই বাষ্পকে কি পানিতে কনভার্ট করা যায়, বাষ্পকে কি পানিতে কনভার্ট করা যায়? অবশ্যই করা যায়, বাষ্পকে পানিতে কনভার্ট করা যায়। একইভাবে পানিকে বরফে কনভার্ট করা যায়। ঠিক আছে, বাষ্পকে পানিতে, পানিকে বরফে কনভার্ট করা যায়। আচ্ছা এখন কথা হচ্ছে, এই যে তরল যে পদার্থটা আছে পানি, তরলটাকে কঠিন পদার্থে পরিণত করতেছো, এই প্রক্রিয়াটার নাম কি? যদি বলে যে কোন প্রক্রিয়ায় তরলকে কঠিন পদার্থে পরিণত করা যায়, এই প্রক্রিয়ার নাম হলো ভাইয়া কঠিনী ভবন। কঠিনী ভবন। আর বাষ্প বা গ্যাসকে তুমি কি করতেছো, তরলে পরিণত করতেছো, এই প্রক্রিয়াটাকে বলা হয় ভাইয়া ঘনীভবন। ঠিক আছে, ঘনীভবন। একটা হলো ঘনীভবন আর একটা হলো কঠিনী ভবন। ঠিক আছে, আর সেটারই বিপরীত প্রক্রিয়াগুলো হলো গলন আর একটা হলো স্ফুটন। আচ্ছা ঠিক আছে, নেক্সট একদম বেসিক কথাবার্তা। দেন আসো আমরা আরেকটা জিনিস শিখবো, সেটা হলো ধরো পানিকে আমি কি করছি, বাষ্প করছি। ঠিক আছে, আবার সেই বাষ্পকে আমরা কি করছি, পানিতে কনভার্ট করছি। এই প্রক্রিয়াটার নাম কি ভাই? অর্থাৎ আমি কি করলাম, একটা তরল পদার্থকে বাষ্পে পরিণত করলাম, ওই বাষ্পটাকে আবার কি করলাম, তরল পদার্থ পরিণত করলাম। এই প্রক্রিয়াটাকে বলা হয় ভাইয়া পাতন। ঠিক আছে, পাতন। তাহলে পাতন কোথায় পাওয়া যায়? আচ্ছা পাতনের ইংরেজিটা আগে দেখো, পাতনের ইংরেজিটা হলো ডিস্টিলেশন। ঠিক আছে, ডিস্টিলেশন। তাহলে এইবার চিন্তা করো, পাতন আমরা ডিস্টিল ওয়াটারের নাম শুনছি না, ডিস্টিল ওয়াটার। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার। তাহলে ডিস্টিল ওয়াটার কি, পাতিত পানি। ঠিক আছে, পাতিত পানি। ঠিক আছে, নাম তো শুনছি। আচ্ছা এখন এই যে ডিস্টিল ওয়াটার, ঠিক আছে, এইটা কিন্তু একদম বিশুদ্ধ পানি, একদম কি বিশুদ্ধ পানি। ঠিক আছে, অর্থাৎ আমাদের পানি বিশুদ্ধকরণের একটা পদ্ধতি হলো তোমার পাতন। ঠিক আছে, আচ্ছা এই ডিস্টিল ওয়াটার কোথায় কাজে লাগে? ডিস্টিল ওয়াটার অনেক ক্ষেত্রে ওষুধ শিল্পে বা ওষুধ তৈরি করতে আমাদের কাজে লাগে। ঠিক আছে, ওষুধ তৈরিতে একদম 100% বিশুদ্ধ পানির প্রয়োজন হয়। ঠিক আছে, ডিস্টিল ওয়াটার। আচ্ছা এবার আরেকটা জিনিস আসো, নেক্সট টপিক, সেটা কি, সেটা হলো ভাইয়া ধরো এখানে আমার একটা কঠিন পদার্থ আছে। ঠিক আছে, তাহলে কঠিন পদার্থ থেকে আমি কি তৈরি করব, এবার আমি ডাইরেক্ট ভাইয়া তরলে না এসে ডাইরেক্ট আমি বাষ্পে কনভার্ট করব। তাহলে কঠিন পদার্থকে ডাইরেক্ট কি করব, বাষ্পে কনভার্ট করব। এই প্রক্রিয়াটার নাম কি ভাইয়া? কঠিন পদার্থকে ডাইরেক্ট বাষ্প বা ওই পদার্থরই গ্যাসে কনভার্ট করব। ঠিক আছে, বাষ্প বা গ্যাসে কনভার্ট করব। আচ্ছা এই প্রক্রিয়াটার নাম হলো ভাইয়া ঊর্ধ্বপাতন। এই প্রক্রিয়াটার নাম কি, ঊর্ধ্বপাতন। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কি সেটা? ঊর্ধ্বপাতন হয় কোন কোন পদার্থে, বা ঊর্ধ্বপাতিত পদার্থগুলোর নাম লিখো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। ঠিক আছে, তাহলে ঊর্ধ্বপাতিত পদার্থগুলো কি কি আছে? একটা আছে হলো ন্যাপথলিন। ঠিক আছে, ন্যাপথলিন, যেটা তোমরা কি করো, কাপড়ের মধ্যে দাও বা অনেক জায়গায় দাও না। আচ্ছা ন্যাপথলিন। ঠিক আছে, C10H8। আচ্ছা নেক্সট, এছাড়া কি হতে পারে? কঠিন আয়োডিন হতে পারে। ঠিক আছে, কঠিন আয়োডিন হতে পারে। ঠিক আছে, এছাড়া কি হতে পারে? এছাড়া হতে পারে তোমার
কঠিন আয়োডিন, ন্যাপথলিন, কর্পূর হতে পারে, ঠিক আছে, কর্পূর। এছাড়া কি হতে পারে বলতেছি আমরা ঊর্ধ্বপাতন, যে প্রক্রিয়ায় কি হচ্ছে কঠিন পদার্থ বাষ্প বা গ্যাসে পরিণত হচ্ছে সেই প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ঊর্ধ্বপাতন, ঠিক আছে। আচ্ছা, তাহলে আমরা নেক্সট টপিকে চলে যাই। নেক্সট টপিক দেখো তোমাদের আছে। আচ্ছা, আমি তোমাদেরকে একটা কথা বললাম, সেটা কি, সেটা হলো এই যে এখানে আছে পানি, ঠিক আছে, পানি, পানি থেকে কি কিসে পরিণত করছি ভাইয়া, বাষ্প, ঠিক আছে, পানি থেকে কিসে পরিণত করছি, বাষ্প। তাহলে পানি থেকে বাষ্পে পরিণত করছি, এই প্রক্রিয়াটাকে কি বলছিস ভাইয়া, স্ফুটন। এবং স্ফুটনাঙ্ক কত বললাম, 100 ডিগ্রি সেলসিয়াস, পানির ক্ষেত্রে 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। এখন আমার কথা হচ্ছে ভাই 100 ডিগ্রি সেলসিয়াস ছাড়া কি পানি বাষ্প হয় না? এই ক্যামেরাম্যান বলো, 100 ডিগ্রি সেলসিয়াস ছাড়া পানি বাষ্প হয় না? হ্যাঁ, হয় 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 তো কিভাবে হয়? এই যে তুমি ধরো কাপড় নেড়ে দিছো বা এখানে পানি ফালাই রাখছো, পানিটা শুকায় যায় না? পানিটা শুকায় যায় তো, ঠিক আছে। তাহলে এটা তো ভাইয়া 100 ডিগ্রি সেলসিয়াসে হলো না। তাহলে এইটা কি জিনিস ভাইয়া? তাহলে এইটা হলো পানি কি করতেছে, যে কোনো তাপমাত্রায় কিসে পরিণত হচ্ছে, বাষ্পে পরিণত হচ্ছে, ঠিক আছে, যে কোনো তাপমাত্রা, নট 100 ডিগ্রি সেলসিয়াস, যে কোনো তাপমাত্রা, ঠিক আছে, এইটাকে বলা হচ্ছে বাষ্পায়ন, ঠিক আছে, এটাকে কি বলা হচ্ছে, বাষ্পায়ন। তাহলে একটা কথা মাথায় রাখো, একটা জিনিস হলো বাষ্পায়ন আর একটা জিনিস হলো স্ফুটন, দুইটা কিন্তু আলাদা জিনিস। স্ফুটন সবসময় হয় স্ফুটনাঙ্ক, অর্থাৎ স্ফুটনের যে তাপমাত্রাটা প্রয়োজন সেটাই হলো স্ফুটনাঙ্ক 100 ডিগ্রি সেলসিয়াস, ঠিক আছে। বাট বাষ্পায়ন কিভাবে হয়, যে কোনো তাপমাত্রায় পানি কিসে পরিণত হতে পারে, বাষ্প পরিণত হতে পারে, সেই ক্ষেত্রে আমাদের সেটাকে বলতেছি আমরা বাষ্পায়ন, ঠিক আছে। এখন বাষ্পায়ন কখন বেশি হতে পারে, ধরো তোমার ভেতরে এখানে একটা 1 গ্লাস পানি আছে, ঠিক আছে, এখানে একটা 1 গ্লাস পানি আছে আর এখানে ধরো একটা গামলায় পানি আছে, ঠিক আছে। এখন এর ভিতরেও ধরো আমি বললাম 1 কেজি পানি আছে, এর ভিতরেও আছে আমার 1 কেজি পানি, কোন পানিটা তাড়াতাড়ি শুকায় যাবে? অবভিয়াসলি সেকেন্ডটা, ঠিক আছে, এইটা তাড়াতাড়ি শুকায় যাবে, গামলার ভেতরে যে পানিটা আছে, ঠিক আছে। তাহলে দেখতেছি আমরা পৃষ্ঠতলের ক্ষেত্রফল বা সারফেস এরিয়া যেটার ক্ষেত্রে বেশি, সেইটার ক্ষেত্রে আমার কি হচ্ছে, বাষ্পায়নটা বেশি হচ্ছে, ঠিক আছে, বাষ্পায়নটা বেশি হচ্ছে। আচ্ছা, যেমন তুমি গামছা শুকাইতে দিছো বা কোনো কাপড় শুকাইতে দিছো, কাপড় শুকানোর আগে কি করো, তোমরা একদম সর্বোচ্চ টান টান করে, সর্বোচ্চ টান টান করে কাপড়টাকে নেড়ে দাও, মানে কি, ওই যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফল সেই ক্ষেত্রফলটা কি করো, বাড়ানোর চেষ্টা করো, যার ফলে কি হয়, জিনিসটা বাষ্পায়নটা তাড়াতাড়ি হয়, ঠিক আছে। আর আরেকটা কথা সেটা হলো যে তোমার রোদ যত বেশি হবে, ঠিক আছে, তত কি হবে, পানিটা বাষ্পে পরিণত হবে বেশি, ঠিক আছে। আচ্ছা, এবার আসো নেক্সট একটা কনসেপ্টে। নেক্সট কনসেপ্ট কি, সেটা হলো, আচ্ছা, পানির ত্রৈধ বিন্দু, পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে। পানির ত্রৈধ বিন্দু এখন কি জিনিস, এটা মূলত একটা তাপমাত্রা, ঠিক আছে, পানির ত্রৈধ বিন্দু একটা তাপমাত্রা, যে তাপমাত্রায় পানি, বরফ, পানি, বাষ্প তিনটা অবস্থায় থাকতে পারে, এই তাপমাত্রাটাকেই আমরা বলতেছি কি, পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে। তাহলে কি বললাম, পানি, বরফ, বাষ্প, এমন একটা তাপমাত্রা আছে যে তাপমাত্রায় তিনটা অবস্থাতেই বিরাজমান করতে পারে, পানি থেকে বরফ, বরফ থেকে পানি, আবার সেটা থেকে আবার বাষ্প, ঠিক আছে। আচ্ছা, তাহলে কি বললাম, যে তাপমাত্রায়, এই পরীক্ষায় আসে কিন্তু এটা আসে আসে, যে তাপমাত্রায় কি কি অবস্থায় থাকবে, পানি, বরফ, বা না দিই, কমা দিই, পানি, বরফ ও বাষ্প, ঠিক আছে, তিনটি অবস্থাতেই থাকতে পারে, তিনটি অবস্থাতেই এই থাকতে পারে। আচ্ছা, সেই তাপমাত্রাটাকে কি বলা হচ্ছে, পানির ত্রৈধ বিন্দু বা ওয়াটার স্টিপলস পয়েন্ট, ঠিক আছে। আচ্ছা, তাহলে এই ত্রৈধ বিন্দুর ভ্যালুটা কত, এটা হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা। তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রাকে কি বলা হয়, পানির ত্রৈধ বিন্দু। আচ্ছা, এই 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা মানে কত, 273 কেলভিন, এটা মাথায় রাখো, কেলভিন তাপমাত্রায় হলো 273 কেলভিন, এবং তোমার সেলসিয়াসে হলো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, এই দুইটাকে বলা হয় পানির ত্রৈধ বিন্দু, এইটা মাথায় রাখো, ঠিক আছে।
আচ্ছা, এখান থেকে আরেকটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, সেটা কি? সেটা হলো ভাইয়া, একটা কথা আছে যে পরম শূন্য তাপমাত্রা, পরম শূন্য তাপমাত্রা এটা কি জিনিস ভাই? এইটা কিন্তু 0°C না, এইটা হলো 0 কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, 0 কেলভিন তাপমাত্রা। কেলভিন তাপমাত্রা কখনো ঋণাত্মক হতে পারে না, এটা মাথায় রাখো। কি বললাম? কেলভিন তাপমাত্রা কখনো ঋণাত্মক হতে পারে না। যে তাপমাত্রায় কোনো বস্তুর আয়তন 0 হয়ে যায় বা আয়তন নাই হয়ে যায়, ঠিক আছে, এটা কি বাস্তবে সম্ভব? সম্ভব না, কিন্তু বিজ্ঞানীরা তত্ত্বীয়ভাবে করছে যে তাপমাত্রায় কোনো বস্তুর আয়তন 0 হয়ে যায় বা আয়তন নাই হয়ে যায়, সেই তাপমাত্রাটাকে বলা হচ্ছে পরম শূন্য তাপমাত্রা। অর্থাৎ এর নিচে আর তাপমাত্রা হতেই পারে না। সেটা কত? 0 কেলভিন তাপমাত্রা। ঠিক আছে, 0 কেলভিন তাপমাত্রাকে বলা হয় পরম শূন্য তাপমাত্রা। আর সেলসিয়াসে যদি বলতে চাও তাহলে সেটা হবে -273°C। ঠিক আছে, তাহলে পরম শূন্য তাপমাত্রা হলো 0 কেলভিন অথবা -273°C। আর পানির ক্ষেত্রে তড়িৎ বিন্দু হলো 0°C, যেটা মানেই হলো কেলভিন তাপমাত্রায় 273 কেলভিন। ঠিক আছে, আচ্ছা আসো নেক্সট আরেকটা তাপমাত্রা পড়াই দিই। পরীক্ষায় কিন্তু এই যে পানির তড়িৎ বিন্দু, পরম শূন্য তাপমাত্রা, ঠিক আছে, এসটিপি এসএটিপি এগুলো প্রচুর আসে। কি কি বললাম? এসটিপি। ঠিক আছে, এটা কি জিনিস ভাইয়া? এটা হলো তোমার স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার, অর্থাৎ একটা নির্দিষ্ট তাপমাত্রা ও নির্দিষ্ট চাপকে আমরা কি ধরে নিছি? স্ট্যান্ডার্ড ধরে নিছি। সেটাই হলো আমার এসটিপি। ঠিক আছে, তাহলে এখানে দুটো কথা আছে, একটা হলো টেম্পারেচার আর একটা হলো প্রেসার। টেম্পারেচার আর প্রেসার, তাপমাত্রা ও চাপ, তাহলে কি জিনিস? টেম্পারেচারটা হলো তোমার 0°C আর প্রেসারটা হলো 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, তাহলে 0°C তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার চাপকে আমরা কি বলতেছি? এসটিপি বা স্ট্যান্ডার্ড টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, তাহলে 0°C কে আমি কেলভিনে যদি বলতে চাই বা 273 কেলভিন, তাহলে এটা মাথায় রাখো। ঠিক আছে, এসটিপি এর ক্ষেত্রে তাপমাত্রা কত? 0°C বা 273 কেলভিন। আর প্রেসারটা কত? 1 অ্যাটমসফিয়ার। ঠিক আছে, আরেকটা কথা আছে, সেটা হলো এসএটিপি। এসএটিপি, তাহলে এইটা কি জিনিস ভাইয়া? এইটা হলো স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। ঠিক আছে, আচ্ছা এই তোমাদের কি মানে কোনো ঝামেলা হচ্ছে? যদি তোমাদের মানে কোনো কিছু জানার থাকে অবশ্যই অবশ্যই কমেন্ট করো। ঠিক আছে, আমি একটু পরে কমেন্ট দেখবো। হ্যাঁ, আচ্ছা মানে একটু পড়াই নেই, তারপর একটু কমেন্ট দেখবো। হ্যাঁ, আচ্ছা তাহলে এসএটিপি কি বলতেছি? স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার অ্যান্ড প্রেসার। এইটা কি জিনিস ভাই? এইটাও কিন্তু একটা টেম্পারেচার এবং একটা প্রেসার। ঠিক আছে, এইটাও একটা টেম্পারেচার এবং একটা প্রেসার। ঠিক আছে, এখন এইটা একটা কথা মাথায় রাখো, সেটা হলো এসটিপি যেটা আছে, এসটিপিতে সকল গ্যাসের আয়তন, ঠিক আছে, এটা মাথায় রাখো, এসটিপিতে সকল গ্যাসের আয়তন হয় 22.4 লিটার। পরীক্ষার জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এসটিপিতে তুমি যদি হাইড্রোজেন গ্যাস নাও, মনে করো একটা পাত্রে এখানে কি করছো? হাইড্রোজেন গ্যাস নিছো, আরেকটা পাত্রে এখানে কি নিছো? ক্লোরিন গ্যাস নিছো। এটাও নিছো তুমি ভাইয়া 1 মোল পরিমাণ, এটাও নিছো তুমি ভাইয়া 1 মোল পরিমাণ। এইটার আয়তন হবে 22.4 লিটার, এইটার আয়তন হবে 22.4 লিটার। কখন? এসটিপিতে যদি থাকে, অর্থাৎ 0°C তাপমাত্রা ও 1 অ্যাটমসফিয়ার যদি চাপ ইউজ করো, তখনই তোমার এইটারও আয়তন হবে 22.4 লিটার, এইটারও আয়তন হবে 22.4 লিটার। ঠিক আছে, ও আচ্ছা এখানে তোমার ইয়েটা বলি নাই, তাপমাত্রা আর চাপটা। আচ্ছা, স্ট্যান্ডার্ড অ্যাম্বিয়েন্ট টেম্পারেচার এন্ড প্রেসার, এইটার তাপমাত্রা হলো ভাইয়া 25°C। ঠিক আছে, অর্থাৎ আমরা যেটা নর্মাল টেম্পারেচার বা রুম টেম্পারেচার বলি, সেটা কত? 25°C। আর প্রেসারটা কত ভাইয়া? প্রেসারটা হবে হলো 100 কিলো প্যাসকেল। 100 কিলো প্যাসকেল। এই যে ভাইয়া এখানে কিন্তু 1 অ্যাটমসফিয়ার, বায়ুমণ্ডলের একটা চাপের নাম কি? অ্যাটমসফিয়ার। আচ্ছা, চাপের একক, হ্যাঁ, একটা অ্যাটমসফিয়ার, আরেকটা একক হতে পারে কিলো প্যাসকেল বা প্যাসকেল। ঠিক আছে, তাহলে এইটা কত? 100 কিলো প্যাসকেল এককে, আর এটা কি? 1 অ্যাটমসফিয়ার এককে। ঠিক আছে, এটা 1 অ্যাটমসফিয়ার এককে। তাহলে এখান থেকে কয়েকটা কথা বললাম, একটা হলো এসটিপি, একটা হলো এসএটিপি। ঠিক আছে, একটা হলো এসটিপি আর একটা হলো এসএটিপি।
আচ্ছা ঠিক আছে, আমি একটু দেখি তোমরা কি কি কমেন্ট করতেছো। আচ্ছা ঠিক আছে। আচ্ছা স্যার অনেক সুন্দর হচ্ছে, থ্যাংক ইউ। আচ্ছা নেক্সট আসো। হ্যাঁ হ্যাঁ, 0°C 273 কেলভিন। গুড গুড, ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ এই তোমরা তো দেখতেছি আমি পড়ানোর আগে উত্তর দিয়ে দিচ্ছ, এটা তো অনেক ভালো। আচ্ছা ঠিক আছে, কি বেশি সহজ পড়া হয়ে যাচ্ছে নাকি? হ্যাঁ আরেকটু হার্ড টপিকে যাব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে, আরেকটু হার্ড টপিকে যাচ্ছি। হ্যাঁ পানির ত্রৈধবিন্দু। আচ্ছা স্যার এসটিপি আর এসএটিপি কখন ইউজ করি? আচ্ছা এসটিপি আর এসএটিপি কখন ইউজ করি, এই সবগুলো কন্ডিশনে তুমি কখন ইউজ করবা, এসটিপি বলো বা এসএটিপি বলো। তোমার যখন ধরো একটা নির্দিষ্ট টেম্পারেচার আছে, ঠিক আছে, একটা নির্দিষ্ট টেম্পারেচার আর একটা নির্দিষ্ট প্রেসারে তোমার কি প্রয়োজন, মানে ধরো এখানে একটা গ্যাস, ঠিক আছে, এখন গ্যাসের তুমি জানো না যে 1 মোল, ঠিক আছে, কিংবা গ্যাসের তুমি জানো না যে কয় মোল দেওয়া আছে ধরো। আচ্ছা ধরো তোমার এখানে বলেই দিল 3 মোল, ঠিক আছে, ধরো তোমার বলেই দিল 3 মোল, এখন তুমি এটা জানো না যে এটার আয়তন কত হবে, এটা জানো না যে এটার আয়তন কত হবে। তাহলে তুমি জানো যে কি এসটিপি তে ভাইয়া 1 মোল গ্যাসের আয়তন বা যে কোনো গ্যাসের আয়তন কত হয় 22.4 লিটার। তাহলে তুমি 3 মোল এখানে গ্যাস নিছো, তাহলে আয়তন কত হবে 3 × 22.4 লিটার, ঠিক আছে। তার মানে এটা আমরা অনেক সময় কি আয়তন নির্ণয় করি, বা তোমার হলো কোনো ক্ষেত্রে অজানা যে কোনো গ্যাস হতে পারে, যে কোনো গ্যাসের আয়তন নির্ণয় করতে কাজ করে, বা মোল সংখ্যাও নির্ণয় করা যায় উল্টো প্রসেসে, ঠিক আছে। তোমাদের এটা মানে জানার প্রয়োজন হবে, পরীক্ষায় এটা আসবে না, ঠিক আছে। তারপর আমি বলে দিলাম যে এটার কি গুরুত্ব, ঠিক আছে। ওইভাবে একইভাবে এসএটিপি তেও তাই 25°C 100 kPa প্রয়োগ করে আমার। আচ্ছা এসএটিপি তে আয়তনটা কত হবে ভাইয়া? এসএটিপি তে আয়তন হবে 24.789 লিটার। এসটিপি তে সকল গ্যাসের আয়তন কত 22.4 লিটার, আর এসএটিপি তে সকল গ্যাসের আয়তন কত 24.789 লিটার। এটা একটু অবশ্যই অবশ্যই মাথায় রাখো, ঠিক আছে। আচ্ছা চলো আমরা নেক্সট টপিকে চলে যাই, ঠিক আছে। আচ্ছা নেক্সট টপিক, একটু লাস্ট টপিক, সেটা হলো পানির ঘনত্ব। এটা পরীক্ষায় আসবে ভাই, পরীক্ষায় আসবে, ঠিক আছে, পানির ঘনত্ব। আচ্ছা চিন্তা করো, আমরা একটা কথা জানি যে কি সাধারণত কোনো পদার্থের, চিন্তা করো যে আমরা তাপ দিলাম, ঠিক আছে, কোনো পদার্থকে তাপ দিলে সেই পদার্থটা কি হয় ঘন থেকে পাতলা হয়, ঠিক আছে, কোনো পদার্থকে তাপ দিলে ঘন থেকে পাতলা হয়। তাহলে একইভাবে চিন্তা করো পানি এখানে আছে হলো বাষ্প, ঠিক আছে, তাহলে বাষ্প থেকে পানিতে আসতেছি, তাহলে কেমন হবে আমার জিনিসটা, জিনিসটা হবে হলো ঘন, ঠিক আছে। আচ্ছা আবার পানি থেকে আমি আসতেছি হলো বরফে, তাহলে জিনিসটা কেমন হবে ঘন না পাতলা? তরল থেকে কঠিনে আসতেছি হিসেবে আরো বেশি ঘন হওয়া উচিত, কিন্তু এটা হলো পানির ব্যতিক্রম ধর্মী একটা জিনিস, অর্থাৎ পানি আরো কি হয়ে যায়, পানি আরো তোমার পাতলা হয়ে যায়, অর্থাৎ বরফ পানিতে কি করে ভাসে, বরফ পানিতে ভাসে, তাহলে কে বেশি ঘন হচ্ছে পানি না বরফ? অবশ্যই পানি, ঠিক আছে। তাহলে এটা মাথায় রাখো যে 4°C তাপমাত্রায়, ঠিক আছে, এই তাপমাত্রায় পানির ঘনত্ব সবচেয়ে বেশি, পানির ঘনত্ব সবচেয়ে বেশি, ঠিক আছে, সবচেয়ে বেশি। তাহলে এটা একটা ব্যতিক্রম ধর্মী কি, যে 4°C থেকে উপরে উঠলেও পানির ঘনত্ব কমে, 4°C থেকে নিচে নামলেও পানির ঘনত্ব কি হবে কমবেই, মানে 4° থেকে তুমি যেদিকে যাও না কেন পানির ঘনত্ব অলওয়েজ কমবে। এটাই হলো পানির ব্যতিক্রম ধর্মী একটা প্রসারণ, এবং 4°তে পানির ঘনত্ব সবচেয়ে বেশি, পরীক্ষায় এটা কমন পাবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমাদের আর কোনো কোশ্চেন থাকলে জানাও, আমি একটু দেখি, তোমাদের অনেকক্ষণ সময় হয়ে গেল, ঠিক আছে। আচ্ছা নেক্সট, তাহলে শেষ করে দিব। আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তোমরা ক্লাসটা করো, করার পরে আমাকে অবশ্যই অবশ্যই জানাবা, এবং কারো কোনো কোশ্চেন থাকলে অবশ্যই ইসলামী নার্সিং কোচিং এর পেজে নক দিবা, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে, আর রিঅ্যাডমিশন ব্যাচে এখন ভর্তি চলছে, আর হলো এইচএসসি তোমরা যারা 26 ব্যাচ আছো, ঠিক আছে, এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের সামনে পরীক্ষা, অবশ্যই অবশ্যই ভালো করে পড়াশোনা করবা, এবং স্বপ্ন যদি থাকে নার্সিং এ আসার, অবশ্যই ইনশাল্লাহ ভালো পরীক্ষার পর আসবা, ঠিক আছে। ধন্যবাদ। আচ্ছা
আসসালামু আলাইকুম, ধন্যবাদ প্রিয় ভিউয়ার্স। আপনারা এতক্ষণ ক্লাস করলেন আমাদের সাদমান শাকুর স্যার, রাজশাহী মেডিকেল কলেজ রাজশাহী। আজ আমাদের ঈদের ছুটির শেষ ক্লাস। এরপর আমরা 7 তারিখে আবার অনলাইন এবং অফলাইন রিঅ্যাডমিশন ব্যাচে ক্লাসে ফিরে আসব। সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা, ঈদ মুবারক। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ইসলামী নার্সিং ভর্তি কোচিং পরিবারের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।